সেটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা, আমার জীবনের গল্প। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, সেটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা, আমার জীবনের গল্প। তো চলো শুরু করা যাক। আমার স্বামী ব্যবসা করে, ব্যবসায় বেশ লস খায়। আমি আমার বাপের বাড়ি গেলাম, যে পুরো ঘটনাটাই খুলে বললাম। আমার বাবা মা নেই, ভাইয়ের সংসার, ভাই মোটামুটি ব্যবসা বাণিজ্য করেই খায়। মহামারী যে টাকা পয়সা তেমনটা না, তবে অন্য অন্য ভাইয়ের থেকে আমার ভাইয়ের বউ ছিল একটু ভিন্ন ধরনের। ওরা কখনোই আমাকে না বলতো না। যত সমস্যা হতো আমার, ওরা ওদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতো আমার পাশে দাঁড়ানোর জন্য। ঠিক এইবারও ওদের সাধ্য মতো আমাকে অর্থনৈতিক অবস্থান থেকে সাহায্য করলো। আমি 10 লাখ টাকা এনে আমার স্বামীর হাতে তুলে দিলাম। বললাম, টাকা যেন বিফলে না যায়। আমার স্বামী শেয়ার খেলতে যে সমস্ত টাকা নষ্ট করে ফেলে। ERVPN is a fast and secure VPN designed to protect your online privacy while delivering high-speed internet access. With strong encryption and optimized servers, খেলতে যে সমস্ত টাকা নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, সেটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা, আমার জীবনের গল্প। তো চলো শুরু করা যাক। আমার স্বামী ব্যবসা করে, ব্যবসায় বেশ লস খায়। আমি আমার বাপের বাড়ি গেলাম, যে পুরো ঘটনাটাই খুলে বললাম। আমার বাবা মা নেই, ভাইয়ের সংসার, ভাই মোটামুটি ব্যবসা বাণিজ্য করেই খায়। মহামারী যে টাকা পয়সা তেমনটা না, তবে অন্য অন্য ভাইয়ের থেকে আমার ভাইয়ের বউ ছিল একটু ভিন্ন ধরনের। ওরা কখনোই আমাকে না বলতো না। যত সমস্যা হতো আমার, ওরা ওদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতো আমার পাশে দাঁড়ানোর জন্য। ঠিক এইবারও ওদের সাধ্য মতো আমাকে অর্থনৈতিক অবস্থান থেকে সাহায্য করলো। আমি 10 লাখ টাকা এনে আমার স্বামীর হাতে তুলে দিলাম। বললাম, টাকা যেন বিফলে না যায়। আমার স্বামী শেয়ার খেলতে যে সমস্ত টাকা নষ্ট করে ফেলে। অন্যদিকে ব্যাংক থেকে লোন নেওয়া আছে। অফিসার আসে বাসায় টাকার জন্য, শুধু সময় নিতে থাকি। 1 মাস, 2 মাস, 3 মাসের মাথায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। বাড়ির উপরে লোন, বাড়িটাই হয়তো বা নিয়ে নিবে, আর থাকা হবে না। অফিসারকে বললাম, যদি এমনটাই হয় তাহলে তো আর কিছু করার নেই, কোথায় থেকে দিব টাকা? আমার স্বামী বলল, আরো 2-3 দিন সময় নাও। অফিসারকে বহুত রিকোয়েস্ট করে আরো 3 দিনের সময় নিলাম। যদিও স্বামীর উপরে সমস্ত বিশ্বাস ভরসা হারিয়ে বসেছি, তারপরও খুব কনফিডেন্স দেখলাম তার ভেতরে। সেখান থেকেই আমার বলা। অফিস শেষ করে বাসায় আসলো। আসার পরে বলল, কালকে আমাদের অফিসের মালিক এখানে আসবে, আমার বাসায় তার দাওয়াত। আমি বললাম, কি ব্যাপার, কি উপলক্ষে? সে আমাকে বলল, আমাদের একটা ডিল হচ্ছে, ওই ডিলের জন্য আমি তাকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি। তুমি আমাকে ভালো ভালো রান্না করে টেবিলটা গুছিয়ে দিও। বললাম, ঠিক আছে। আর কিছু? বলল, হ্যাঁ, ড্রিঙ্কস রাখতে হবে, সেটার ব্যবস্থা না হয় আমি করব। পুরো বিষয়টাই আনিজি লাগলো, কিন্তু কি বা করব, কিছুই করার নেই। আমি পরের দিন আমার স্বামীর কথা অনুযায়ী
সব কিছু রেডি করলাম, যা যা করতে বলেছিল সব রেডি করে পুরো টেবিল সাজিয়ে দিলাম। দেওয়ার পরে উনি দেখলাম ড্রিঙ্কসের ব্যবস্থাও করেছেন, সেটাও রেখে দিলাম। দিয়ে আমাকে বলল খুব সুন্দর করে ফ্রেশ হয়ে নাও। হলাম। বলল খুবই সুন্দর জর্জেট পিঙ্ক কালারের একটা শাড়ি পরো, পাতলা নেকলেস পরো, সিম্পলের মধ্যে গর্জিয়াস করে নিজেকে সাজাও, যাতে তোমাকে দেখতে খুবই সুন্দর লাগে। বললাম দেখো মাথা ভরা টেনশন, কেন এত জোর জুলুম চাপিয়ে দিচ্ছ মাথায়, ভালো লাগে না। বললো প্লিজ, আমার বাড়িতে কি আছে না আছে সেটা আমার অফিসের কেউ বা মালিক কেন জানবে? তারা জানবে আমরা খুবই ভালো আছি, সুখে আছি, ভালো অবস্থানে আছি। আর একটা বার আমাকে বিশ্বাস করো প্লিজ, আমার মান সম্মানের প্রশ্ন। এই কথা বলতেই চলে গেলাম ওয়াশরুমে। যাওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম, নেওয়ার পর নিজেকে সাজালাম সজ্জায়। পাতলা একটা শাড়ি পরে নিলাম জর্জেটের পিঙ্ক কালারের, হোয়াইট কালার একটা নেকলেস পরলাম, হালকা গোলাপি একটা লিপ জেল দিলাম। চুলটা ছাড়া বাতাসে উঠছিল। অত কিছু দেখার সময় কোথায়, মনের উপরে জোর খাটিয়েই তো রেডি হলাম। কিছুক্ষণ পরে দেখলাম কলিং বেলের আওয়াজ। আমার স্বামী আমার পাশে বসে আছে, বলল যাও নকটা তুমি খোলো। আমি বললাম তুমি পুরুষ মানুষ, বাড়িতে আসো, তুমি তো খুলতে পারতা গেট। বলতেছে না তুমি যাও, আমি জানি অফিসের মালিকই এসেছে। আমি বললাম যে আসলে তাহলে তো তোমারই যাওয়া উচিত ছিল। বললো কথা বাড়িও না প্লিজ, যাও। ওনার সাথে আর তর্ক বিতর্কতে না জড়িয়ে সোজা চলে গেলাম। বাসে একজন মেহমান আসছে, এখন কি তর্ক বিতর্ক করা মানায়? খের সবকিছু বাদ দিয়ে চলে গেলাম দরজায়। দরজা খুলতেই দেখলাম খুবই সুন্দর দেখতে, যেমন উঁচা তেমন লম্বা তেমনি ফর্সা, খুবই হ্যান্ডসাম। দরজা খুলতেই আমি সালাম দিয়েছিলাম, কিন্তু সে অবাক হয়ে নিথর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। এক প্রকার লজ্জা পেয়ে গেলাম। একবার ডাক দিয়েছি, স্যার প্লিজ। কোনো সমস্যা? দেখলাম উত্তর দিল না, মানে গভীর ভাবে তাকিয়ে আছে। আবারও ডাকলাম, তাও কোনো সাড়া দিল না। তৃতীয়বার যখন সাড়া দিচ্ছিল না, এক প্রকার আমি ওনার গায়ে হাত দিয়ে একটু হালকা স্পর্শ করে বললাম কোনো সমস্যা, হেল্প করব কোনো? একটা ঝটকানি খেয়ে বলল না না কিছু না প্লিজ। বললাম ঠিক আছে চলুন। আসছিল আর এক ঘায়া দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। আমার খুব আনিজি আনিজি লাগতে লাগলো। আসার পর পরিচয় পর্ব শেষ হলো। হওয়ার পর খাবার দাবারও হলো। উনি তেমন কিছু খেলেন না, আমাকে খাওয়ার জন্য ফোর্স করা হলো। আমি ওনাদের সাথে খাবারও খেলাম। বললো সবার সাথে যাতে একটু ড্রিঙ্কস করলাম। করার পর মনে হলো কি আমার পুরো শরীর নিস্তেজ হয়ে গেল, চলছিল না। হালকা জ্ঞান আছে কিন্তু চোখ মেলতে পারছি আবার পারছিও না, খুবই বাজে অবস্থা। আবার দেখলাম আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরলো। ধরার পর আমার বেডরুম পর্যন্ত আমাকে ছাড়লো, বললো রেস্ট করো, ঠিক হয়ে যাবে। এই সব কিছু চলাকালীন একটা কথা খুব ভালোভাবে মনে আছে, ওই লোকটা আমার দিকে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়েছিল।
তারপর শুয়ে পড়লাম বিছানায়, জানি না কেন। আমার স্বামী আমাকে শুয়ে দিল, দেওয়ার পর সে রুম থেকে বের হয়ে গেল। চোখ হালকা হালকা খুলছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না, চিল্লাইতেও পারতেছি না। এমন সময় দেখলাম, যখন আমি পরিপূর্ণ শোয়া, খুব খারাপ লাগছে, চোখ খুলতে পারছি না, দেখলাম উনি আমার ঘরে ঢুকলো। ঢোকার পর সে ধীরে ধীরে আমার খুব কাছে আসছিল। একটা পর্যায়ে সমস্ত সীমাই লঙ্ঘন করে ফেলল। তার ইচ্ছে মতো আমাকে আদর করতে থাকে। ফাঁকে ফাঁকে চোখ খুলে দু একবার দেখলাম না, এ তো আমার স্বামী নয়। না পারা সত্ত্বেও দুই হাত দিয়ে ঠেকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শেষ পর্যন্ত ক্ষুধার্ত এক প্রাণের মতো সে আমার উপর হামলা করলো এবং নিজের ক্ষুধাটাও মিটিয়ে নিল। অন্যদিকে খুবই খুবই আনন্দ উপভোগ করছিলাম আমি, কিন্তু আতঙ্ক, ভয়, লজ্জা তো আমাকে ঘিরে ফেলেছিল। এভাবেই ভোর হয়ে গেল। যাওয়ার পর তখন আমি দেখলাম যে মোটামুটি সেন্স, তখন পর্যন্ত লোকটা আমার কাছেই ছিল। হঠাৎ করে উঠে ঝাপটা দিয়ে নিজেকে কাপড়ের ভেতরে আবরণে ঢেকে নিলাম আর বললাম, আপনি এখানে কেন? বলল, আমিই তো থাকবো। তোমার স্বামী যে এক রাতের জন্য আমার সাথে চুক্তি করেছে, তাকে 50 লাখ টাকা দিচ্ছি আমি। এই কথা বলতেই নিজের অজান্তেই দু চোখের কোণায় জলে ভরে গেল, অঝরে ঝরতে থাকলো। তখন আমি বললাম, আমার ভেতরে এমন কি আছে যে এক রাতের জন্য আপনাকে 50 লাখ টাকা দিতে হলো? সে উত্তরে বলল, তুমি আমাকে কখনো দেখোনি। কলেজ লাইফ থেকে শুরু করে তুমি আমার এতটাই পছন্দ ছিলে যে আজ পর্যন্ত আর বিয়ে করতে পারিনি। আমি ইচ্ছে করেই তোমার স্বামীকে আমার অফিসে চাকরি দিয়েছিলাম, কিন্তু সে এতটাই জঘন্যতম রুচি তার, সে টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করতে দুবার ভাবেনি। তাই অন্য কেউ কেনার আগে আমিই কিনে নিয়েছি। আমি তাকে বললাম, নিজের উপরে ঘৃণা হচ্ছে। বললো, আর কি করবে, পরিস্থিতি যা হবার ছিল হয়ে গেছে। আমি বললাম, সারা জীবনের জন্য কিনবে আমায় বিনা পয়সায়? তখন সে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, হবে আমার? বললাম, হ্যাঁ, সত্যি হব। সেই থেকে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে এখানে চলে এসেছি। আরও আমাকে খুব ভালো রেখেছে, আমি খুব ভালো আছি। এবার তোমাদেরকে আমি বলি আমি কেন এসেছিলাম। যে স্বামী টাকার জন্য আমাকে অন্য পুরুষের সাথে সওদা করতে পারে, সে চাইলে আরো অনেক কিছু করতে পারে, হাজারটা পুরুষের কাছে আমাকে বিক্রি করে দিতে পারে। এরকম একটা পুরুষের ঘর করার চেয়ে না করাই আমার কাছে বেটার অপশন মনে হয়েছে। সে যাই হোক,